আমি বিয়ে করব না আপনাকে। ফুপিয়ে কাঁদতে কাঁদতে ধারা স্পষ্ট করে কথাটা ওয়াসিফকে বলে দেয়। সুচালো স্থির দৃষ্টি ফেলে ওয়াসিফ তাকিয়ে দেখে 5 ফুট উচ্চতার মেয়েটিকে। পাতলা গরনের শরীরটা যেখানে একটু হাওয়া লাগলে ধপাস করে পড়ে যাবে, সেখানে এইটুকু শরীরের রাগের ঝাঁজ দেখে একটুও বিচলিত হয় না ওয়াসিফ, বরং গম্ভীরতার সহিত কঠোর ভঙ্গিতে জিজ্ঞেস করে, সমস্যা কি? কোথায় সমস্যা? খুলে বল। দাঁড়ার মেজাজ বাড়ে হিড় করে। চটপট বলে দে, কারণ ব্যাখ্যা করার প্রয়োজন মনে করছি না আপনাকে। ধারান রাগ মেজাজ আজ যতটা তার বিপরীতে, ওয়াসিফ ঠিক ততটাই নিজেকে শান্ত রেখেছে। কণ্ঠে গম্ভীরতা খাদ মিশিয়ে বলে, কিন্তু তোকে এখন আমি একটা চড় মারার প্রয়োজন মনে করছি। মারলে মারুন, তবু আপনাকে বিয়ে করব না। আমার হাতে সময় খুব কম মুনতাহিনা। তোর এই অহেতুক বকবক নিতে পারছি না। আপনাকে কেউ নিতে বলেনি। কেন এসেছেন আপনি? দূরে থাকুন আমার থেকে। যেমন বিগত 1 বছর ছিলেন, আমি খুব শান্তিতে ছিলাম। এসেছেন ভালো কথা, আমার পিছনে লেগেছেন কেন? আপনার মতো একজন মানুষের নিশ্চয়ই এই দুনিয়ার বিয়ে করার জন্য মেয়ের অভাব পড়বে না। আমার মতো মুনতাহিনা সেখানে অযোগ্য। আপনার পাশে মানাই না। আপনি ফিরে যান শাহেদ। ওয়াসিফ, আপনাকে বিয়ে আমি করব না। ওয়াসিফ স্থির চোখে তাকিয়ে আছে ধারার দিকে। রাগ যে ভেতরে ভেতরে ওর হচ্ছে না, ব্যাপারটা মোটেও এমন না। যথাসম্ভব চেষ্টা করছে নিজেকে সামলে রাখতে। সেই তখন থেকে মেয়েটা সমান তালে মুখে মুখে তর্ক করেই যাচ্ছে। ওয়াসিফ ধীর কণ্ঠে প্রশ্ন ছড়ে, তাহলে বছর 4 আগে আমাকে কেন বলেছিলি? আপনি আমার চাচাতো ভাই না হলে আপনাকেই আমি সাহস করে বলতাম আপনাকে আমি ভালোবাসি। বল, কেন বলেছিলি? বয়সের দোষে বলে ফেলেছিলাম। ছোট ছিলাম, অত কিছু বুঝে বলিনি। হয়েছে, আপনিও তো আমাকে কত কিছু বলেছিলেন। কই, আমি তো কিছু মনে করে রাখিনি। সব ভুলে গেছি, আপনিও ভুলে যান। কথার এই পর্যায়ে এসে ওয়াসিফ সম্পূর্ণ মেজাজ হারিয়ে চেঁচিয়ে ওঠে, যা হওয়ার হয়ে গেছে, এখন সেটাই হবে যেটা আমি চাইব। আজ যেন অমন গর্জে ওঠা ধমকে একটু ভীতু হলো না তারা, বরং তাচ্ছিল্যের সুরে বলল, আপনার অনেক ক্ষমতা। চাইলেই আমি রাজি না হওয়া পরও আপনি পারেন বিয়ে করতে। তবে বিশ্বাস করুন, এখন আমাকে বিয়ে করলে আপনি একটা কাঠের পুতুলকে বিয়ে করবেন, যেখানে আরও কখনো কোনো অনুভূতিরা বাসা বাঁধবে না। ওই যেমন বাজারে কিনতে পাওয়া কাঠের পুতুলগুলো দেখতে শোভা পায়, কিন্তু কোনো কাজের না। দেখতে শোভা পেলে হবে, কাজ পরে হলেও চলবে। ওই যে মানুষটা সেবার চলে গেল, ফিরল 1 বছর কাটিয়ে, ফিরল এক নতুন উদ্যমে। যেই দিনের পর ধারা ভেবে নিয়েছিল এই মানুষটা আর যাই হোক ওর মুখোমুখি বা এই বিষয়ে তাদের মধ্যে আর কখনো কোনো দিন ওই কথা হবে না। দুজনের জীবনের ভিন্ন দুটো পথ হবে। কিন্তু ওর সব চিন্তা ভাবনাকে তড়িতে উড়িয়ে লোকটা ফিরল। শুধু ফেরেনি, ঘটা করে পরিবারের কাছে, তার বাবার কাছে এসে বিয়ের প্রস্তাব রাখলো। এমন প্রস্তাবে ধারার পাশাপাশি চমকেছে এ বাড়ির প্রতিটা সদস্য। এমন এক প্রস্তাবে যেন কেউ কখনো কোনো দিন ঘুমের ঘরও ভুল করে দেখেনি। সেই প্রস্তাব সত্যি সত্যি পেয়ে এই বাড়ির মানুষগুলো ভীষণ হতবাক হয়েছিল। কয়েক মুহূর্ত তাদের এই ঘর কাটে শাহেনুর বেগমের কথায়। ধারা বাবাকে উদ্দেশ্য করে বলেন, মেয়ে তো আমাদেরই। মেয়ে যখন হয়েছে, বিয়ে একদিন না একদিন দিতেই হবে। তবে সেই পাত্র যদি ওয়াসিফ হয়, সেখানে আপত্তি করো না। মেয়েটা আমাকে দাও। আমিও শুধু ছেলের বউ হিসেবে দাদাকে চাচ্ছি না, নিজের মেয়ে হিসেবে চাচ্ছি। ও তো এ বাড়িতেই তোমাদের মেয়ে হয়েই থাকবে। অমত করো না। দাঁড়া
বাবা আর কি বা বলবেন। ওয়াসিফ তার আপন বড় ভাইয়ের ছেলে, তারপর পেশায় সেনাবাহিনীর মেজর। এখানে না শব্দটা উচ্চারণ তার মুখে আসেনি। এখনকার দিনে এমন পাত্র নিজ ঘরের দুয়ারে থেকে ফিরিয়ে দেওয়া মানে বোকামি করা। দাঁড়ার আম্মাও চাইলেন হোক তবে এই বিয়ে। আপত্তির কোনো কারণ নেই এখানে। নিজেদের বাড়ির এমন ছেলেকে কে না চাইবে মেয়ের জামাই হিসেবে। ও ঘর থেকে বের হতেই দেখে লুইপা ঘরে ঢুকছে। ওয়াসিফ ওকে ডাকে, এই তুই শুনে যা। এ অসময় ভাইজানের ডাক শুনে ও ঘাবড়ে যায়। কি বলবে, ডাকছে কেন? লুইপা এসে দাঁড়াতেই ওয়াসিফ ওকে বলে, মনিবের সঙ্গে এখনো কথা হয় তোর? লুইপা ঢোক গেলে, এইবার বাড়িতে এসে লোকটা মিনিটে মিনিটে ওদের কেন চমক দিচ্ছে? গতকাল ফিরে এসে ধারাকে দিল বিয়ের প্রস্তাব, এখন আবার ওকে ডেকে মনিবের কথা জিজ্ঞেস করছে। লুইপাকে চুপ করে থাকতে দেখে ওয়াসিফ বলে, চাকরি হয়েছে কোনো? লুইপা সাহসে সাহসে বলল, শুনেছিলাম হয়েছে, ওটাকে বলে দিবি। আজকালকের ভেতরে পরিবার নিয়ে এসে তোকে দেখে শুনে যেতে, প্রেম করে এ বাড়ির বদনাম রটাতে পারবি না, বুঝতে পেরেছিস? লুইপা চোখ পিটপিট করে চেয়ে আসে ভাইজানের দিকে। মনে মনে ও নিজেকে বলে, এই লোকের নিজের বিয়ের ভূত মাথায় চেপেছে বলে কি সবাইকে ধরে বেঁধে বিয়ে করিয়ে দেবে নাকি? ওভাবে তাকিয়ে কি দেখেছিস? কিছু না ভাইজান। কিছু সময় চুপ থেকে ওয়াসিফ জিজ্ঞেস করে লুইপার কাছে, কী সমস্যা ওর? বিয়ে করবে না বলে জেদ ধরেছে কেন? ওর কি কোনো ছেলের সাথে কিছু আছে? সঙ্গে সঙ্গে লুইপা দুপাশে মাথা নাড়িয়ে বলে, না না, ওর কেউ নেই। ওই দিকটাকে সন্দেহ করলে তুমি ফেল খাবে। হঠাৎ ওয়াসিফ একটা হাত আদর সুলভ লুইপার মাথায় রেখে বলে, ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে বলে মন খারাপ করিস না। তোর আর মনিবের বিষয় নিয়ে আমি চাচার সঙ্গে কথা বলবো। তোকে ওইখানে বিয়ে দিতে না চাইলেও আমি দেখব বিষয়টা। তুই মনিবকে শুধু ওর ফ্যামিলি নিয়ে আসতে বল। বড়দের সঙ্গে বড়রা কথা বলুক আগে। আচ্ছা ভাইজান, তাহলে যাই। যা। লুইপা উল্টো ঘুরে কদম ফেলতেই ওয়াসিফ ডাকে, শোন, ওটাকে একটু বোঝা, আমার হাতে সময় খুব কম, ও যেন নাটক একটু কম করে। মেজর ওয়াসিফ বলছি, তোমার ছুটির দরখাস্ত না হওয়া পরও তুমি এভাবে ছুটি কাটাতে পারো না ওয়াসিফ। ফোনের ওপাশে থাকা কণ্ঠস্বরের নিরুত্তাপ ফুটে উঠেছে তার কথাই। ওয়াসিফ লম্বা দম ফেলে ধীর কণ্ঠে তবে গম্ভীর হয়ে বলে, আমি দুঃখিত, তবে আমি খুব শীঘ্রই ফিরব। তোমার মতো একটা মানুষের কাছ থেকে এরকমটা কখনো আশা করিনি ওয়াসিফ। এ ধরনের মনোবল নিয়ে দেশের প্রতি দায়িত্ব কর্তব্য থেকে পালিয়ে যেতে পারো না। আমি পালিয়ে যাইনি স্যার, আমি পালাবার জন্য এ পেশায় যুক্ত হইনি। তুমি চেঁচিয়ে বললেও তোমার ডিপার্টমেন্টের সেনারা বুঝেছে মেজর সাহেব ওয়াসিফ ভয় পেয়ে পালিয়ে গেছে। তোমার এভাবে চলে যাওয়াটা ওরা মানতে পারছে না। আমি ফিরব স্যার। কবে, কখন? আগামীকাল ফিল্ডে আমাকে পাবেন। আর যদি না পাই তবে আপনাদের ধারণা সত্যি হবে ওয়াসিফ সত্যি পালিয়েছে। আই হোপ এরকম যেন না হয়। তুমি জানো এই মিনিটটা আমাদের জন্য, দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ইয়েস স্যার, রাখছি, আল্লাহ হাফেজ। ফোন কল কেটে ইজি চেয়ারটাতে গায়ে এলিয়ে বসে ওয়াসিফ ফোনের সাইড বাটন চেপে সময় দেখে রাত 2:15। ফোনের কল লিস্টে ঢুকে কল দিতে ওপাশ থেকে কেউ কলটা রিসিভ করতেই ওয়াসিফ অন্য সব কথা বাদ দিয়ে বলে, কাজী নিয়ে সোজা আমাদের বাড়িতে আয়। ঘুমের মধ্যে আচমকা এমন জরুরি তলব দেখে ওপাশে থাকা সারহান হতবাক, চট করে বিছানা ছেড়ে উঠে বসল বেচারা। ঘটনা কিছুই বুঝে উঠতে পারছে না। সারহানের গ্রামের বাড়ি আর ওয়াসিফের গ্রামের বাড়ি একই জেলা, পাশাপাশি দুটো গ্রামে।
বেচারা লম্বা ছুটি পেয়ে বউ নিয়ে সবে এসেছে বেড়াতে। ও বলে, তোর কি মাথা খারাপ হয়েছে ওয়াসিফ? এত রাতে কাজে রেখে কী করবি? খুবই শান্ত কণ্ঠে ওয়াসিফ জবাব দেয়, বিয়ে করব কাকে? মুনতাহিনাকে। এবার সারহান গা কাঁপিয়ে হো হো করে হেসে উঠে বলে, ভাই বিয়ে করবি তবে ধীরে সুস্থে কর। মেয়ে তো আর তোর বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে না, তোরই চাচাতো বোন। সারহানের কথা শেষ হওয়ার আগেই ওয়াসিফ চেঁচিয়ে ওঠে, আহাম্মক, আমার ছুটি কি তোর দাদা এসে দিয়ে যাবে? আমার হাতে 7 ঘন্টা সময় আছে সারহান, এর মধ্যে বিয়ে ঝামেলা মিটিয়ে আমাকে ফিরতেই হবে যে কোনো মূল্যে। সারহান নরম সুরে সাহস করে বলে বসলো, ভাই পরের ছুটিতে বিয়েটা। নো ওকে, কিন্তু এত রাতে কাজে কই পাবো আমি? ম্যানেজ কর। এত রাতে আসতে না চাইলে অ্যামাউন্ট বাড়িয়ে দিস। ওয়াসিফ কল কাটতেই ফারহান জলদি বিছানা ছেড়ে উঠে রেডি হয়। এত রাতে সারহানকে রেডি হতে দেখে ওর ওয়াইফ ইরিনা বলে, কে কল করেছিল? এত রাতে কোথায় যাও তুমি? সারহান শার্টের বোতাম দিতে দিতে বলে, যাচ্ছে এক পাগলের সঙ্গে সাই দিয়ে নিজেও পাগল হতে। ইরিনা বুঝলো না হেয়ালি কথা, কী সব বলো। ফিরে এসে বিস্তারিত বলছি, আপাতত হাতে সময় নেই, তবুও শোনো। মেজর সাহেব ওয়াসিফের বিয়ে দিতে যাচ্ছি। ইরিনা অবাক হয়, এত রাতে কে বিয়ে করে? ওই পাগল করবে। সারহান বিছানা থেকে ফোন তুলে পকেটে নিতে নিতে বলে, সাবধানে থেকো, আমি সকালের দিকে ফিরব। বলেই হনহন করে বেরিয়ে যায় সারহান। তাকে দেখে বোঝা যাচ্ছে ভীষণ তাড়াহুড়ো তার মধ্যে। ইরিনা হাই তুলে বিছানা থেকে নেমে গিয়ে দরজা বন্ধ করে দিতে দিতে বিড়বিড় করে বলে, এমন পাগল লোকও মেজর হতে পারে, আগে তো জানা ছিল না। হুট করে বলিষ্ঠ দেহ চেয়ারটা ছেড়ে উঠেই লম্বা কদমে পা ফেলে মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে চওড়া গলায় ডাকে, আম্মা আম্মা। দুটো ডাক কানে যেতেই ঘুম ভেঙে ওঠে শাহিনুর। দরজা খুলতেই ওয়াসিফ বলে, খুব বেশি আয়োজন করার মতো সময় তোমাদের দিতে পারছি না বলে দুঃখিত। আমি বিয়েটা এখনই করব, মুনতাহিনাকে ডেকে উঠাও। বিয়েটা এখনই হবে আম্মা। শাহিনুর বেগম ছেলের কথা শুনে কয়েক মুহূর্ত পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। রাত 2:30 বাজে, চারপাশ নিঝুম। এ অসময়ে বিয়ের কথা শুনে তিনি অবাক হয়ে কিছু সময় তাকিয়ে রইলেন ছেলের মুখের দিকে। মায়ের চোখের দৃষ্টিতে যতটা বিস্ময়কর ভাব, বিপরীতে ওয়াসিফের চোখ দুটো ততটাই শান্ত। শাহিনুর বলেন, এখন বিয়ে? পাগল হয়েছিস নাকি ওয়াসিফ? বিয়ের মতো একটা বিষয় এত তাড়াতাড়ি হয় নাকি? কেন হবে না আম্মা? শাহিনুর কয়েক মুহূর্তেই ছেলেকে দেখে সে থেকে জিজ্ঞেস করে, জেদ করছিস কেন ওয়াসিফ? মোটেও জেদ করছি না। আমাকে দেখো, তোমার মনে হচ্ছে আমি জেদ করছি? শাহিনুর নীরব দমে ফেলে মাথায় শাড়ির আঁচল টেনে উঠায়। ওয়াসিফ সঙ্গে সঙ্গে মায়ের হাত দুটো ধরে বলে, আম্মা তুমি ছাড়ো আমাকে একটুকু বয়সে কেউ কখনো ভালোভাবে বোঝেনি। এবার আমার হাতে সময় খুবই কম আম্মা, তাই আয়োজন করে বিয়ে অনুষ্ঠান পাতার সময়টুকু তোমাদের দিতে পারছি না। অনুরোধ তোমাকে আম্মা, আমাকে একটু বোঝো। শাহিনুর ছেলেকে দেখে মনোযোগ দিয়ে ছেলের অনুরোধ শুনেই। ওর বাবা মারা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত সব সময় চেষ্টা করে গেছেন ছেলের ভেতর বাহির সবটুকু বুঝে আগলে রাখার। কখনো এই বিষয়ে সফল হয়েছেন, কখনো বা হয়নি। ওনার ছেলে ওয়াসিফ, সেই ছোট্ট ওয়াসিফ মায়ের হাত দুটো ধরে রেখে যখন নরম সুরে অনুরোধ করে বলে, আম্মা আমাকে একটু বোঝো। এই অনুরোধ ফিরিয়ে দেওয়ার একজন মা হিসাবে তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। নিজের মধ্যে বাকি কথা প্রশ্নে চেপে রেখে বলে, বিয়ে যে এখনই করবি? শাড়ি গহনা কিছুর বন্দোবস্ত আছে? আছে ওয়াসিফ ছোট করে উত্তর দেয়। এই সামান্য একটা উত্তরে শাহিনুরের বুঝতে বাকি নেই ছেলে আগে থেকেই পরিকল্পনা
করে এসেছে, এবার সে বিয়েটা করবেই। আচ্ছা, আমি ডেকে উঠাচ্ছি সবাই একে, তুই ঘরে গিয়ে তৈরি হয়ে আয়, একটা পাঞ্জাবি পরিস বলে শাহিনুর প্রথমে দোতলায় উঠে লুইপার ঘরে দরজা নক করে বলে যায় তাড়াতাড়ি দাঁড়াকে উঠাতে। এরপর যায় দেবর জায়ের ঘরের দিকে। অন্যদিকে গভীর ঘুমে আচ্ছন্ন ধারার কপালে ঘাম জমেছে। হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছিল মেয়েটি। হঠাৎ কারো হাতের স্পর্শে ধরফর করে জেগে উঠে সে। সামনে চাচাতো বোন লুইপাকে দেখে সে অবাক হয়ে শুধালো, কি হয়েছে আপা এত রাতে? কিছু হয়েছে? লুইপা থম মেরে চেয়ে আছে দাঁড়ার দিকে। ওর চোখে ঘুম উড়ে গেছে তখনই যখন জানতে পারলো এই মাঝরাতে তাদের বাড়িতে একজোড়া মানুষের বিয়ে। লুইপা নিজের ঘর থেকে বেরিয়ে নরম সুরে বলে, তোর বিয়ে দাঁড়া। সঙ্গে সঙ্গে দাঁড়া হাত খানেক সরে গিয়ে বলে, এই মাঝরাতে দেখে তুলে ইয়ার্কি করছো কেন আপা? আমি এমনিতেই ইয়ার্কি না, সত্যি। একটু কান খাড়া করে শোন। বাড়ির সদ্য মানুষ উঠেছে। দাঁড়া এবার সোজা হয়ে বসে। হ্যাঁ, সে শুনতে পাচ্ছে বাড়ির লোকদের আবসা কথাবার্তার আওয়াজ। চিৎকার করে বলতে চাইল ওই লোক কি শুরু করে দিয়েছে, কিন্তু তার আগেই দেখলো দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সেই দীর্ঘকায় মানুষটি। গায়ে সাদা রঙের একটা সুতি পাঞ্জাবি ছাপিয়েছে। তার ওই সুতাম দেহের সৌন্দর্য যেন ওই এক সুতি কাপড়ের আস্তরণে একটু বেশি শোভনীয় লাগছে। ওয়াসিফ গম্ভীর গলায় বলল, ওকে এত কিছু বুঝিয়ে লাভ নেই লুইপা, যা করবি একটু তাড়াতাড়ি। বলেই ওয়াসিফ দুটো প্যাকেট এনে বিছানায় রেখে বলে, এগুলো রেখে গেলাম, শাড়ি আর গহনা আছে। ওয়াসিফ চলে যেতে পা বাড়াতেই পেছন থেকে ধারা তেতে উঠে বলল, বলেছি না আপনাকে বিয়ে আমি করব না। সঙ্গে সঙ্গে ওয়াসিফের কদম থামে। গাড় ঘুরিয়ে স্থির চোখে তাকায় ফর্সা ছোটোখাটো মুখটার দিকে। দাঁড়া তবুও চোখ সরায় না ওয়াসিফের ধারালো দৃষ্টি থেকে। ওয়াসিফ এবার পুরোপুরি ওর দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, কেন আমাকে বিয়ে করতে কী সমস্যা? বুড়ো হয়েছি আমি, চুল পেকেছে আমার। দাঁড়ায় এক ঝটকায় মুখ ঘুরিয়ে বসে থাকে, কথা বলে না। ওয়াসিফ বলে, তোর মতো মেয়ের কপালে আমি জুটছি এটাই শোক কর কর বারবার, নয়তো টাকলা বুড়ি ওয়ালা কেউ জুটলে তখন কেঁদেও কুল পাবি না, আফসোস করবি। দাঁড়ার রাগ বাড়ে, মুখ ওভাবে ঘুরিয়ে রেখেই দাঁতে দাঁত চেপে বলে, কেন আমি কি এতটাই কুৎসিত যে ওরকম পাত্র জুটবে আমার? ওয়াসিবার কথা বাড়াই না। যাওয়ার সময় লুইপাকে বলে, দ্রুত কাজ শেষ করবি। দাঁড়া জেদ ধরে বসে থাকে, ও শাড়ি গয়না কিছু পরবে না। ওর পাশে বারে বারে লুইপা অনুনয় বিনিময় করে বলছে, আর তেরামি করিস না দাঁড়া, এবার কিন্তু সত্যি সত্যি ভাইজান এসে তোকে চড়াবে। সেই তখন থেকে দাঁড়ার এই কথা, আমি কিছু পরবো না, আমি তৈরি হব না। মেয়েরা সব জেদ দরজায় দাঁড়িয়ে থেকে দেখে। সামিরা গট গট করে ভেতরে ঢুকে মেয়েকে শাসায়, তুই এসব করে কি বোঝাতে চাচ্ছিস? আমরা তোকে জোর করে বিয়ে দিচ্ছি নাকি ওয়াসিফ তোকে জোর করে বিয়ে করছে? আপন চাচাতো ভাইকে ওই সব প্রেমপত্র লেখার সময় ভবিষ্যৎ চিন্তা করিসনি? মায়ের মুখে ওই কথা শুনে ধারা থ হয়ে যায়। তার মানে ওই লোক বাড়ির সবাইকে বলেছে দাঁড়াই আগে ওয়াসিফকে। সি মেজাজ নিয়ে স্বামীরা খাট থেকে মেয়েকে তুলে দাঁড় করিয়ে শাড়ি ভাঁজ খুলতে খুলতে বলে, আর তামাশা দেখার সময় নেই, বহু তামাশা দেখিয়েছো আড়ালে। 10 মিনিটের মাথায় মেয়েকে শাড়িটা পরিয়ে লুইপাকে বলে, সাজগোজ যদি করতে চাই করিয়ে জলদি নিচে আয় ওকে নিয়ে। নিচে বসার ঘরে তখন এক অদ্ভুত থমথমে পরিবেশ। দাঁড়ার বাবা হতবাক হয়ে সোফায় বসে আছেন। বড় ভাইয়ের ছেলে হিসেবে ওয়াসিফকে তারা যথেষ্ট ভালোবাসেন, কিন্তু তার এমন হঠকারী সিদ্ধান্তে তারা কিংকর্তব্য বিমূঢ়। সারহান ততক্ষণে কাজীকে নিয়ে হাজির হয়েছে। কাজে চোখে মুখেও ঘুমের রেশ আর কিছুটা আতঙ্ক। বন্দুকধারী মেজরের বিয়ে পড়াতে হবে ভেবে তিনি কিছুটা কাঁপছেন। আর ওইভাবে মাঝরাতে বিয়ে, তিনি তার
কেরিয়ার লাইফে এটাই প্রথম পড়াচ্ছেন, যেখানে বিয়েতে পরিবারের মত থাকার পরও বিয়ে দিতে হবে এই শেষ রাতে। ওয়াসিফ ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই সবাই নিশ্চুপ হয়ে গেল। সে তার চাচার সামনে গিয়ে বিনীত কিন্তু দৃঢ় গলায় বলল, চাচা, পরিস্থিতি আর কাজের চাপে আমাকে হুট করে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আপনি এবং চাচি আশা করি কেউই অমত করবেন না। দাঁড়াকে আমি আমার স্ত্রী হিসেবে সাথে নিয়ে যেতে চাই না এখনই। ওকে রেখে যাব আপনাদের কাছে। বাকি অনুষ্ঠান আমি ফিরে এসে বড় করে করব। দাঁড়ার বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার সিদ্ধান্তের ওপর কথা বলার কোনো যুক্তি এই মুহূর্তে আমি দাঁড় করাতে চাই না বাবা। সেরকম ইচ্ছে আমার নেই। তবে মেয়েটার মতটা তো একবার, ওর মতামতের জন্য বসে থাকলে আমার সময় ফুরিয়ে যাবে। ওয়াসিফের সংক্ষিপ্ত উত্তর। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এলো সামিরা বেগম। বলেন, নিজের ডান হাত বাম হাত এখনও ঠিক করে চিনতে শেখেনি আপনার মেয়ে। সেখানে বিয়ে বিষয়ে ও কী সিদ্ধান্ত নেবে, ওর মতামত জানতে গিয়ে ওয়াসিফের সময় নষ্ট করবেন না। মেয়ের বাবা হিসেবে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত ওয়াসিফের জানান। ভদ্রলোক বলেন, আমার সিদ্ধান্ত তোমার জানা। তাহলে আর অহেতুক কথা বাড়িয়ে সময় নষ্ট করবেন না। লুইপা নিয়ে আসছে দাঁড়াকে। পরনে একটা সাধারণ সুতির থ্রি পিস। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, মুখটাতে নেই কোনো শ্বাসগোজ। তার পেছনে পেছনে লুইপা। বাড়ির বাকি সদস্যগুলোর মুখে আপাতত কোনো কথা নেই। ওরা শুধু চেয়ে দেখে তাদের বাড়িতে ঘটছে কি। ওয়াসিফ দেখলো দাঁড়াকে। তার দেওয়া শাড়ি গহনা কিছুই পরেনি, বিয়ের কনে সাজেনি। মুনতাহিনা ওয়াসিফ স্থির চোখে তাকিয়ে শুধু ভাবে মেয়েটার জেদের পরিমাণ। ঠিক কতটা জেদে পড়লে এমন একটা দিনে মেয়েরা সাজে না, শাড়ি পরে না। মেয়েকে চোখে পড়তেই সামিরা খেকিয়ে উঠে, এই তোর শাড়ি কই? দাঁড়া থম মেরে থাকে। ও দৃষ্টি খোদাই করা মেঝেতে আটকে রেখেছে, তাকাচ্ছে না কারো দিকে। পাশ থেকে লুইপা বলে, শাড়িটা খুলে ফেলেছে চাচি আম্মা। সামিরা রাগে কিরমির করে উঠে কিছু বলতে যাবে তার আগে ওয়াসিফ চাচিকে থামিয়ে বলে ওঠে, সময় নেই, বাদ দিন। ওর শাড়ি চুরি পরা না পরাতে বিয়ে আটকে থাকবে না। কাজের সামনে বসানো হলো দুজনকে। বিয়ের রেজিস্ট্রি খাতাটা সামনে আসতে দাঁড়ার হাত কাঁপতে শুরু করলো। ও নিজেকে শান্ত এবং যতটা সম্ভব শক্ত রাখা যায় চেষ্টা করছে। আগে ওয়াসিফ সই করে কলম রাখতেই কারোর থেকে কোনো প্রকার কথা শুনে ওঠার আগে টপ করে কলমটা হাতে নেয় দাঁড়া। ওয়াসিফ অপলক তাকিয়ে আছে তার দিকে, সেই একই স্থির আর তীক্ষ্ণ দৃষ্টি। এই এতটুকু সময় মেয়েটি তাকাচ্ছে না কারো দিকে। কলম হাতে নিয়ে মাথা নুইয়ে কিছুক্ষণ বসে থাকতে ওয়াসিফ বলে, সই কর। দাঁড়া দাঁতে দাঁত চেপে সই করে দিল। কোনো প্রকার বনিতা সে করলো না। মনে মনে ভাবলো, এই সইটা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুলের দলিল হয়ে থাকবে। মেজর সাহেব ওয়াসিফ। শেষ রাতের হিমেল হাওয়ায় নিস্তব্ধতা ভেঙে উঠানে জিপ গাড়ির কর্কশস্বর শোনা গেল। পূব আকাশে তবু আলোর রেখা ফোটেনি। কালচে মেঘের আড়ালে ভোরের আলো লুকোচুরি খেলছে। এইমাত্র কাজীকে বিদায় দিতে গেট অবধি গেছে শারহান। ড্রয়িং রুমের সোফায় তখনও শান্ত ভঙ্গিতে বসে আছে ওয়াসিফ। তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির হয়ে আছে সামনে সোফায় জড়সড় হয়ে বসে থাকা ওই রমণীর ওপর। মুনতাহিনা ধারা। মাত্র 10 মিনিট আগে যাকে সে নিজের নামে কবুল বলে নিয়েছে। দাঁড়ার ভেতরটা এই মুহূর্তে অস্থিরতায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই দম বন্ধ করা নীরবতা আর ওয়াসিফের তপ্ত দৃষ্টির সামনে বসে থাকা ওর কাছে নরকবাসের মতো মনে হচ্ছে না। না পারছে মাথা তুলে তাকাতে, না পারছে এখান থেকে ছুটে পালিয়ে যেতে। গায়ের সুটি ট্রিপিসের ওনার এক কোণা আঙুলে পেঁচিয়ে ওভাবে কাঠের পুতুর মতো বসে রইল সে। বাইরের বড় রান্নাঘরে তখন ব্যস্ততা। শাহেনুর আর সামিরা বেগম তড়িঘড়ি করে নাস্তা বানাচ্ছেন। লুইপাও হাতে লাগিয়েছে। একটু পরে ওয়াসিফ রওনা হবে। দীর্ঘ বিচ্ছেদের আগে এ যেন এক বিষাদময় তাড়াহুড়ো। শারহান ঘরে ঢুকেই গম্ভীর স্বরে জানালো, ভাই, গাড়ি এসে গেছে। ওয়াসিফের চোখ জোড়া তখনও ধারার দিকে থেকে সরেনি। সে নিস্পৃহ গলায় জবাব দিল, টের পেয়েছি।
শারহান এসে ওয়াসিফের পাশের সোফায় বসল। দারার অস্তিত্বে একটু মাথা তুলতেই শারহান অমায়িক হেসে আন্তরিকতার সাথে বলে উঠল, আসসালামু আলাইকুম ভাবি। দারার গলায় যেন স্বর ফুটছিল না। 5 সেকেন্ডের এক দীর্ঘ বিরক্তি নিয়ে মৃদু স্বরে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। এরপরই শারহান আর ওয়াসিফ তাদের অফিসিয়াল বিষয় নিয়ে আলাপ শুরু করে দিল। ঠিক এই সুযোগটার অপেক্ষাতেই ছিল ধারা। দুজনের কথার ফাঁকে সে হুট করে সোফা ছেড়ে উঠে প্রায় দৌড়ে পালাবার ভঙ্গিতে দোতলার সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। শারহান বিষয়টিকে গুরুত্ব না দিলেও ওয়াসিফের কপালে শঙ্খ ভাঁজ পড়ল। সে মাঝপথেই শারহানকে থামিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। গল্প করা পর্যাপ্ত সময় নেই এখন শারহান। সকলের নাস্তা এখান থেকে করে যাবি। আমি রেডি হয়ে আসছি। যাওয়ার আগে দরাজ গলায় লুইপাকে ডেকে দিয়ে গেল, শারহানকে চা দিয়ে যা। ওয়াসিফ যখন দারার ঘরের সামনে এসে দাঁড়ালো, দারা তখন বিছানায় বসেছিল। দরজায় ছায়া দেখে সে চমকে উঠে দেখল ওয়াসিফ পুরোপুরি তৈরি। ইউনিফর্মে তাকে অন্যদিনের চেয়েও বেশি কঠোর আর ব্যক্তিত্ববান দেখাচ্ছে। লোকটা যে চলে যাবে তা স্পষ্ট, কিন্তু তার এই ঘরে আসার কারণ ধারা বুঝতে পারল না। ওয়াসিফ কোনো অনুভূতি না নিয়ে ঘরে ঢুকে একটা চেয়ার টেনে বিছানার মুখোমুখি বসল। দারা তড়িৎ গতিতে চোখ সরিয়ে জানালার দিকে ফিরে নিল। তার এই ঠুকনো অভিমান দেখে ওয়াসিফের ঠোঁটে এক সিলতে বাঁকা হাসি ফুটে উঠল। সে খুব নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলতে শুরু করলো, শোন, আজ সকাল 11টা নাগাদ চাচার অ্যাকাউন্টে তোর কাবিনের 3 লাখ টাকা চলে আসবে। ওটা উঠিয়ে নিজের নামে নতুন অ্যাকাউন্ট করে নিবি। তোর টাকা যা খুশি করিস, আমি কোনো কৈফিয়ত নেব না। দারা কথা বলে না, শুনছে সব, কিন্তু কথার কোনো জবাব দিচ্ছে না। ওয়াসিফ বলে, কতদিন আর লুইপার সঙ্গে ঠেলাঠেলি করে এ ঘরে থাকবি? তোর আলাদা ঘর নেই এই নিয়ে কত অভিযোগ তোর। আমার ঘরটা খালি পড়ে থাকে, ওখানে গিয়ে থাকবি আজ থেকে। ও তুই তো আবার একা ঘুমাতে পারিস না, লোপাকে নিয়ে থাকিস। এ কথারও কোনো জবাব দারা দেয় না। ওয়াসিফ আবারও বলে, কলেজে যাওয়ার আশা করবি ভদ্র সভ্যভাবে। কলেজ আসে যাওয়ার পথে এবারই পেয়ারা গাছ ধরে ঝুলে পড়া, ও বাড়ি ফুল তুলে নিয়ে দৌড় দেওয়া, এগুলো যেন না শুনি। রাস্তাঘাটে চলার সময় গায়ে মাথায় কাপড় রেখে ভদ্র হয়ে চলবি। কলেজ আসা যাওয়ার পথে উচ্চ শব্দে হেসে গড়াগড়ি খেয়েছিস, এমন কথা আমার কানে গেলে তুলে ধরে একটা আছাড় মেরে রেখে দেব। এর বেশি প্রয়োজন হবে না। একটু থেমে ওয়াসিফ আবার বলে, সকালে ঘুম থেকে উঠে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত দিনে 10 বার করে মনে পড়বি, আমি মুনতাহিনা দ্বারা এখন বিবাহিত। আমার ধীর বুদ্ধি সম্পূর্ণ হয়ে চলতে হবে। দূরত্বপনা কমিয়ে নিজেকে স্থির রাখতে হবে। ক্লিয়ার? এবারও দ্বারা কথা বলে না, রাগে দম ধরে বাইরের জানালার দিকে তাকিয়ে থাকে। এত জ্ঞানও আর শুনে পাচ্ছে না। রাগে দুঃখে ভেতরে ভেতরে কিরমির করতে থাকা তারা ঠিক সেই মুহূর্তে সে টের পেল তার ডান গালে একটা অদ্ভুত উষ্ণ আর নরম পরশ। মস্তিষ্ক কিছু বুঝে ওঠার আগে পরপর দুটো গভীর চুমুক তার গালে স্পর্শ করলো। মাত্র 4 সেকেন্ডের ব্যবধান, অথচ দাঁড়ার মনে হলো সময় থেমে গেছে। অনেকটা বিস্ময়, লজ্জা আর রাগ নিয়ে সে ঘুরে তাকাতেই ওয়াসিফ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে এখন এক অদ্ভুত খেলা। সে দরজার দিকে এগোতে এগোতে বলল, বাম গালের চুমুটা তোলা থাকলো, ফিরে এসে শুধু আসলে দিয়ে দেব। মুহূর্তের স্তব্ধতা কাটিয়ে দাঁড়া রাগে কাঁপতে শুরু করলো। গায়ের সুতি ওড়নাটা টেনে নিয়ে সে খ্যাপার মতো গাল ডলতে শুরু করলো, যেন ওয়াসিফের ছোঁয়া সে এখনই মুছে ফেলবে। ডলতে ডলতে ফর্সা গালটা লাল করে ফেলেছে। শান্ত মেজাজের ওয়াসিফ ঘর থেকে প্রায় বেরিয়েই যাচ্ছিল, কিন্তু দাঁড়ার এমন অবজ্ঞা দেখে তার রাগ সরে গেল। ওয়াসিফ বিদ্যুৎ বেগে ফিরে এসে দাঁড়ার দুটো হাত শক্ত করে চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, এতটুকু একটা শরীর, অথচ জেদ পাহাড় সমান। এত তেজ কই থেকে তোর? দাঁড়া মুচড়ামুচি করে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু প্রশিক্ষণ
প্রাপ্ত শক্ত হাতের বজ্র আটুনি থেকে পালানো তার মতো চুনুপুটির সাধ্য নয়। ওয়াসিফ ফের দরজার গলায় ধমকে উঠে, এই তুই তেজ দেখাস কাকে? সারুন, আমাকে একদম ছুবেন না। আর্তনাদ করে উঠল দাঁড়া। ওয়াসিফ কতক্ষণ নির্নিমেষে রইল সেই রাগী চোখের দিকে। দাঁড়া তখনও হাঁসফাঁস করছে। হুট করে হাত দুটো জারা মেরে ছেড়ে দিয়ে ওয়াসিফ স্থির কণ্ঠে বলল, তোর ভাগ্য খুব ভালো যে আমাকে এখনই বেরোতে হচ্ছে, নয়তো আজ আমিও দেখতাম তোর জেদ আর তেজের পাল্লা কতটুক ভারী হয়েছে। একটু থেমে ফের ওয়াসিফ বলে, বেয়াদবি একটার পর একটা গতকাল থেকে এক ধারে করেই চলেছিস, সব কিছু সহ্য করে যাচ্ছে, কিছুই বলছি না। তার মানে এই না যে তোর মতো চুনোপুটি ধরে আছাড় মারতে পারবো না। ঠান্ডা মাথায় যেতে চাচ্ছি বাড়ি থেকে, বেয়াদবি কম করবি। বিশেষ করে আমার সামনে। ওয়াসিফ আর এক মুহূর্তেও দাঁড়ালো না। বুটের শব্দ তুলে সে ঘর থেকে বেরিয়ে গেল। দাঁড়া কপাল কুঁচকে চেয়ে দেখলো একবার, রাগে দুঃখে দাঁত কিরমির করতে করতে বলল, বেয়াদবির এখনও কিছুই দেখেননি? ফিরে আসুন, তারপর দেখাবো বাকিটা। ওয়াসিফ শুনল না সে কথা। তার কানে অবধি পৌঁছায়নি দাঁড়ার সেই কথা। যদি পৌঁছাতো তবে শাহেদ ওয়াসিফ হয়তো তার মূল্যবান সময় থেকে আরও কিছু সময় নষ্ট করে হলেও সদ্য বিয়ে করা বউয়ের বেয়াদবি দেখার জন্য দাঁড়াতো। হঠাৎ জিপের পরবর্তী হর্ন কানে যেতে দাঁড়ার ধ্যান ভাঙে ও ভাবলেশীন হেলে দুলে হেঁটে গিয়ে দোতলার খোলা বারান্দায় বড় ফুল গাছের টপের ধারে দাঁড়ালো। এখান থেকেই স্পষ্ট করে দেখা যাচ্ছে নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে। মা, চাচি, বাবা, চাচা, আপা, ছোট ভাই বোনেরা তাদের বাড়ির ছেলেকে বিদায় দিচ্ছে। দাঁড়া দেখে চুপচাপ আড়ালে দাঁড়িয়ে থেকে দেখতে থাকে লোকটা কি সুন্দর হাসি হাসি মুখে বড়দের সঙ্গে কি যেন বলছে। এই মানুষটা কখনোই উচ্চ শব্দে হাসে না, আবার এতটা গাল মেলেও হাসে না। তবে উনি যখন কারোর সঙ্গে ভীষণ আন্তরিক হয়ে কথা বলেন, ওনার মুখে আলাদা রকম একটা হাসি থাকে। এই মানুষটার সব কিছুই যেন কেমন কেমন, যা অন্য সবার থেকে তাকে আলাদা করে রাখে। এদিকে সময় বাড়ে, রাতের অন্ধকার কেটে চারদিকে আলো ফুটতে শুরু করেছে। দাঁড়া বারান্দায় দাঁড়িয়ে দেখলো কুয়াশার বুক চিরে জিপটা মিলে যাচ্ছে ওর চোখের সামনে থেকে। অদৃশ্য হয়ে যেতেই ও ঘুরে দাঁড়ায়, কি মনে করে আবার ফিরে তাকায়। কিছুই দেখা যায় না এবার। ওই কুয়াশাচ্ছন্ন রাস্তার দিকে দৃষ্টি স্থির রেখেই বলে, খুব তাড়াতাড়ি ফিরবেন কিন্তু, আপনাকে এখনও অনেক বেয়াদবি দেখানো বাকি আছে। গল্প মেজর ওয়াসিফ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।